সবাইকে স্বাগত দীপ্ত সন্ধ্যার সংবাদের সাথে রয়েছে দোলা ডলরে। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। হাম প্রতিরোধে রবিবার থেকে সারা দেশে শুরু হবে টিকাদান কার্যক্রম, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী। রাজধানী সহ সারা দেশের ফিলিং স্টেশনে মিলছে না জ্বালানি, তেল না পেয়ে ফিরে যাচ্ছেন গ্রাহকরা। 2 থেকে 3 সপ্তাহের মধ্যে ইরান যুদ্ধ শেষ হবে, জানালেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দেশব্যাপী হাম প্রতিরোধে জরুরি ভিত্তিতে টিকাদান কার্যক্রম শুরু করতে যাচ্ছে সরকার। আগামী রোববার থেকে মাঠ পর্যায়ে এই কার্যক্রম শুরু হওয়ার কথা জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন। বুধবার সচিবালয়ের স্বাস্থ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ইউনিসেফ প্রতিনিধিদের সঙ্গে সভা শেষে সংবাদ সম্মেলনে তিনি কথা জানান। স্বাস্থ্যমন্ত্রী আরও জানান, 6 মাস থেকে 10 বছর বয়সী শিশুদের জন্য টিকা দেওয়া হবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে দেশের ইতিহাসে স্বল্প সময়ের মধ্যে ন্যাশনাল ইমার্জেন্সি ভ্যাকসিন ক্যাম্পেইন করা হবে। অতীতে এত স্বল্প সময়ে এরকম ক্যাম্পেইন চালু হয়নি। স্বাস্থ্যমন্ত্রী জানান, আগামী 2 দিন প্রতিটি উপজেলায় সরঞ্জাম সরবরাহ করা হবে। যেই জায়গাগুলি আমাদের সবচেয়ে বেশি এফেক্টেড উপজেলা, ইউনিসেফ হ্যাজ গট দ্যাট লিস্ট। ওই লিস্ট অনুযায়ী আমরা প্রত্যেকটা উপজেলায় আমরা ভ্যাকসিন পাঠিয়ে দেব। আগামী 2 দিনের ভিতরে ভ্যাকসিন এবং সিরিঞ্জেস আমরা গ্রাম অঞ্চলে পাঠিয়ে দেব। ইনশাল্লাহ রবিবার সকাল থেকে আমরা নিজেরা বিভিন্ন জায়গায় এটার উদ্বোধনী শুরু করবো ইনশাল্লাহ। শিশুদের হামে আক্রান্ত হওয়া নতুন কিছু নয়, তবে এবছর ব্যাপক সংক্রমণের কারণ হিসেবে হামের সাথে অন্য কোনো ভাইরাস আছে কিনা তা খতিয়ে দেখতে হবে বলে মনে করছেন জনস্বাস্থ্যবিদরা। যারা সুস্থ হয়ে যাচ্ছে তাদের দীর্ঘমেয়াদী কোনো সমস্যা না হলেও নিউমোনিয়া আক্রান্তদের জন্য সতর্কতা অবলম্বন করার পরামর্শ তাদের। হামে আক্রান্ত হয়ে যেসব শিশু মারা গেছে তাদের প্রায় সকলের বয়স 9 মাসের কম, অর্থাৎ তারা টিকার আওতায় আসেনি। এছাড়া অন্য জটিল রোগও ছিল। চিকিৎসকরা জানান, মায়ের কাছ থেকে পাওয়া পুষ্টির কারণে 9 মাস পর্যন্ত শিশু সুরক্ষিত থাকে। এজন্যই সম্প্রসারিত টিকাদান কর্মসূচির আওতায় হামের এমআর টিকা 9 মাস থেকে দেওয়ার সিদ্ধান্ত হয়। 9 মাস পর্যন্ত শিশুদের শরীরে একটা হামের প্রতিরোধ মায়ের শরীর থেকে আসে এবং সেখানে একটা অ্যান্টিবডি থাকে, যার জন্যে হামের যে ভাইরাসটা এটা শরীরে ঢুকে কোনো রোগের সৃষ্টি করে না। এই হিসাবেই কিন্তু হামের টিকাটা 9 মাসে দেওয়ার কথা এবং এটা আমাদের ইপিআই প্রোগ্রামে 9 মাসে হামের টিকা দেওয়াটা আছে। হামের এই প্রকোপের পেছনে অন্য কোনো কারণ আছে কি না তা জানার পরামর্শ দিয়েছেন এই জনস্বাস্থ্যবিদ। এটা তো এখন গবেষণার ব্যাপার, ভাইরাসগুলা টেস্ট করতে হবে। আইডিসিআর এটা করতে পারে যে এটা অন্য কোনো কিছু কিনা। তবে একটা জিনিস হইতে পারে যে ভাইরাস তো সবসময় তাদের নিজস্ব আদল বদলায়। এইবারকার এই ভাইরাসের তো মিউটেশন হয়ে এমন অবস্থা হয়তো হয়েছে যে এই মিজলস ভাইরাসই কিন্তু ওইটা আরও ছোট বাচ্চাদেরকে এফেক্ট করতেছে এবং এফেক্ট করাতেই এদের টিকা দেওয়ার আগেই তারা এফেক্টেড হয়ে তারা টিকতে পারে। তিনি বলেন, স্বাভাবিকভাবে হামে আক্রান্তদের দীর্ঘমেয়াদী কোনো সমস্যা হয় না, তবে যারা নিউমোনিয়ায় আক্রান্ত হয় তাদের ক্ষেত্রে বাড়তি সতর্কতা প্রয়োজন। সাধারণত কোনো পরবর্তীতে লং টার্ম কোনো ইফেক্ট হয় না। যদি তার নিউমোনিয়া হয়ে থাকে, বাচ্চাটার নিউমোনিয়াটা ভালো হয়েছে, তাহলে হয়তো ফুসফুসের সমস্যা হইতে পারে, পরবর্তীতে অ্যাজমা, পরবর্তীতে শ্বাসকষ্ট ইত্যাদি এটা হইতে পারে। সুস্থ শিশুদের এখনই স্কুল বন্ধ না করে বাড়িতে হামে আক্রান্ত শিশু থাকলে তাকে আলাদা রাখার পরামর্শ দিয়েছেন তিনি। লাবণী গুহ, দীপ্ত সংবাদ, ঢাকা। রাজধানীর অনেক ফিলিং স্টেশনে আজও মিলছে না জ্বালানি তেল। সকাল থেকে বেশিরভাগ পাম্পে গিয়ে ফিরে যাচ্ছেন গ্রাহকরা। পাম্প কর্তৃপক্ষ বলছে, ডিপো থেকে যতটুকু তেল আসছে তা কয়েক ঘন্টার মধ্যেই শেষ হয়ে যাচ্ছে। বিশ্বজুড়ে চলছে তীব্র জ্বালানি তেলের সংকট। এর প্রভাব পড়েছে বাংলাদেশেও। রাজধানীর বিভিন্ন ফিলিং স্টেশনে বুধবারও দেখা গেছে লম্বা লাইন।
অনেকে দীর্ঘক্ষণ লাইনে থেকেও তেল না পেয়ে হতাশ। জানালেন একের পর এক পাম্পে ঘুরেও মিলছে না তেল। কটন না হলে তো হবে না, কারণ এই যে সিন্ডিকেট, কালোবাজারি এগুলো তো বেড়ে গেছে আরো বেশি। পাম্পের সামনে নির্দিষ্টভাবে লিখে রাখতে হবে এতটা থেকে এতটা তেলটা পাবেন, তাহলে আমরা সারাদিন এসে বসে থাকবো না। এই গাড়িটা যা ব্যাক করবো, আমার গাড়িতে তেল নাই, এই জন্য আমি সকাল 8টার সময় আসছি, এখন পর্যন্ত 12টা পর্যন্ত অপেক্ষা করতে। 12টার পরেই আমি এখান দাঁড়ায় থাকবো। 12টা যদি নাগাদ বসে থাকে, যদি তেল পাই তেল নিয়ে যাবো, নাহলে আবার এখানেই বসে থাকতে হবে আমার। এদিকে পাম্প কর্তৃপক্ষ বলছে ডিপো থেকে পর্যাপ্ত তেল না পাওয়ায় গ্রাহকের ভোগান্তি বাড়ছে। যতটুকু তেল আসছে তা শেষ হয়ে যাচ্ছে কয়েক ঘন্টার মধ্যেই। চাহিদা আসলে আমরা পুরো করতে পারতেছি না। আর প্রতিদিনই গাড়ি তেল দিচ্ছে, আমাদের প্রতিদিন দিচ্ছে, কিন্তু কম দিচ্ছে তেলটা। হ্যাঁ, তেল দিচ্ছে প্রতিদিনই 9,000, আর ওই ডিজেল হয়তো 13,500 বা 18,000 এইভাবে দিচ্ছে আমাদেরকে। সেই সকাল 6টা থেকে সারাদিন এবং সারা রাতের জন্য খোলা থাকছে। তো আমাদের এখানে যে কোনো ধরনেরই গাড়ি আসুক, ট্রাক, আপনার মাইক্রোবাস, কার, সিডান কারগুলো, এগুলো সকলকে আমরা সমপরিমাণ মানে ফুল ট্যাঙ্কি দিতে পারছি। জ্বালানি তেল অবৈধভাবে কেউ মজুত করছে কিনা সে বিষয়ে প্রতিদিন অভিযান চালাচ্ছে প্রশাসন। জড়িতদের আইনের আওতায় আনা হচ্ছে। দিলশা দানি, দীপ্ত সংবাদ, ঢাকা। জ্বালানি তেল নিয়ে তথ্য বিভ্রাট দূর হচ্ছে না। সরকার বলছে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুদ রয়েছে, আর পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন বলছে গ্রাহকের অতিরিক্ত চাহিদার কারণে লাইন দীর্ঘ হচ্ছে। সরকারি গবেষণা প্রতিষ্ঠান BIDS এর মতে সরকারিভাবে রেকর্ড রাখার ব্যবস্থা থাকলে জ্বালানি তেল বেচাকেনায় লম্বা লাইনে অপেক্ষার ভোগান্তি অনেকটাই কমতো। বর্তমান ইরান, ইসরায়েল, আমেরিকা যুদ্ধে জ্বালানি তেলের ব্যাপক সংকট দেখা দিয়েছে সারা বিশ্বে। বাংলাদেশে কি অবস্থা রয়েছে? বলা হচ্ছে দেশের পেট্রোল পাম্পগুলোতে তেল আছে, কিন্তু তেল না পেয়ে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা। মোটরসাইকেল, গাড়ি, ট্রাক, বাস সহ শত শত যানবাহনের অপেক্ষা। এই অপেক্ষার শেষ কখন শেষ হবে কেউ বলতে পারে না। আসলে কি তেল আছে নাকি তেল নেই? দেশের চলমান জ্বালানি তেল সংকটের পেছনে একটি শ্রেণীর অপতৎপরতা কাজ করছে কিনা সেটি একটি বড় প্রশ্ন। কেননা সরকার কিন্তু বারবারই বলছেন দেশে জ্বালানি তেলের কোনো সংকট নাই, অথচ কোনো গণমাধ্যমে খবরে বলছে অসংখ্য পাম্প বন্ধ, আর যেগুলো খোলা আছে তার সামনে যানবাহনের দীর্ঘ সারি, ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও কেউ তার কাঙ্ক্ষিত তেল পাচ্ছেন না। যার চাহিদা আসলে 15 লিটার তাকে দেওয়া হচ্ছে 4-5 লিটার। আপনি তো তেল নেওয়ার জন্য এসছেন, তেলের আপনার এই যে তেল না পেয়ে আপনার কি সমস্যা হচ্ছে? সমস্যা হচ্ছে আমার ব্যক্তিগত কাজে যানজটের জন্য, দুপাল্লায় যাওয়ার জন্য সমস্যা হচ্ছে, বাচ্চাকে স্কুল নিয়ে যাওয়ার সমস্যা হচ্ছে, এইটাই নিয়ে। তেল না পেয়ে আপনার কি ধরনের সমস্যা হচ্ছে? সমস্যা তো অনেক সমস্যা। আমাদের প্রতিদিনের যে যাতায়াত, আমাদের কাজকর্মে, পাশাপাশি বাচ্চাদের স্কুল, তো এগুলা যেটা হচ্ছে সরকার, দেখেন সরকার তেলের দাম বাড়ায়নি, এটা ঠিক আছে, কিন্তু আমরা তেল তো পাচ্ছি না। তেল না পেলে তো আলটিমেটলি আমার রিক্সাতে যাতায়াত করতে হচ্ছে, আমার তো আরও জরিমানা বেশি যাচ্ছে। আমরা আসলে শুনছিলাম আসলে যে মানুষের দুর্ভোগের কথা। আসলে কেন এই অবস্থা? এই অবস্থাটি আমরা একটু যদি পেছনে তাকাই, যে বাংলাদেশে বর্তমানে কিন্তু প্রতি মাসে জ্বালানি তেলের যে চাহিদা সেটি কিন্তু আমরা দেখছি 8 থেকে 10 লাখ মেট্রিক টনের মতো। এর মধ্যে 5 লাখ মেট্রিক টন পেট্রোল অকটেন এবং বাকি 4 লাখ টনের একটু বেশি আপনার যেটা রয়েছে ডিজেল। জানা গেছে নতুন করে কিন্তু 5 লাখ মেট্রিক টন তেল কিন্তু এরই মধ্যে আপনার এসে পৌঁছেছে। আরও 2 লাখ মেট্রিক টন তেল পাইপলাইনে রয়েছে। চলুন দেখি সরকারি গবেষণা প্রতিষ্ঠান BIDS এ বিষয়ে কি বলছে। এটার একটা বাড়তি কারণ আছে। বাড়তি কারণ হচ্ছে আমি যদি প্রতিদিন একটা গাড়িকে 10 লিটারের জন্য একটা কোটা দিয়ে দিই, এই কোটাটা টু স্মল, তাহলে ওই গাড়িটা প্রতিদিন আবার পেট্রোলের জন্য লাইনে দাঁড়ায়। কিন্তু আমরা সাধারণভাবে কি করতাম, সপ্তাহে একদিন পেট্রোল কিনতাম। এই যে সপ্তাহে একদিন পেট্রোল কেনার যে কোটাটা, সেটা যদি আমার থাকতো এবং সেটা যদি রেকর্ডেড থাকে, তাহলে আমি সপ্তাহে একদিন ওখান থেকে কিনবো, সেই ক্ষেত্রে এই লাইনটা দেখা যাবে না। আমাদের সাথে এই মুহূর্তে যোগ দিচ্ছেন পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের সম্মানিত সভাপতি। আমরা তার কাছ থেকে আসলে জেনে আসবো যে মূল সমস্যাটি কোথায়। সরকার বলছেন যে দেশে কিন্তু প্রচুর পরিমাণে আপনার কিন্তু তেলের সরবরাহ রয়েছে, আবার একদিকে আপনার লম্বা লাইন। তো মূল সমস্যাটা কি, তেল আছে নাকি তেল নেই, কি সমস্যা? যেটা সরকার বলছেন পর্যাপ্ত তেল আছে, শতভাগ সত্যি, এবং চাহিদা কোনটা বলবেন আপনি? এখন যে চাহিদা, এটা তো চাহিদা না। এখন একটা প্যানিক ব্যাংক কাজ করছে মানুষের ভিতরে, একটা স্টোরেজ টেন্ডেন্সি একটা কাজ করছে। যার দরকার 5 লিটার নিয়ে দিয়ে চায় 15 লিটার, যার দরকার 2 লিটার উনি চাচ্ছেন 10 লিটার। প্রাইভেট কার বলেন, জিপ বলেন, গাড়ির মধ্যে টাঙ্কিতে তেল আছে, ওটা দিয়ে উনি আরও 4 দিন চলতে পারবে। এইসব বলতেছেন টাঙ্কি ফুল করবে। আপনি দেখেন কিছুক্ষণ যদি এখানে আপনি শ্যুট করেন, আপনি দেখতে পাবেন আমরা যে 2000 টাকা তেল দিতে চাইছি, 2000 তেল দিতে গেছি, 400 টাকার তেল গেছে, বেড়ে গেছে। এইটা তো
এই চাহিদা বাংলাদেশটা পৃথিবীর কোনো সরকার দিতে পারবে না। নাজমুল হক, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। দেশের আপামর জনসাধারণের কথা চিন্তা করে সরকার ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়েছে এই এপ্রিল মাসে জ্বালানি তেলের কিন্তু দাম বাড়ানো হচ্ছে না। একই সাথে শুধু জ্বালানি তেলের দাম বৃদ্ধি নয়, পাশাপাশি দেশে যে জ্বালানি তেলগুলো রয়েছে সেগুলোর মজুদ পরিস্থিতি যেন ঠিক থাকে, সে কারণে কিন্তু আপনার সীমান্তে কিন্তু আপনার কঠোর নজরদারি রাখা হচ্ছে। এবং শুধু সীমান্তে কঠোর নজরদারি না, পাশাপাশি যদি অবৈধভাবে আসলে জ্বালানি তেল যেন কোনোভাবে মজুদ না হয় সে বিষয়টিও কিন্তু আপনার সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। একই সাথে কিন্তু আসলে এখানে আরেকটি বিষয় কিন্তু আপনার বারবারই উঠে আসছে, সচেতন মানুষ কিংবা যারা সংশ্লিষ্ট রয়েছেন তারা কিন্তু বলছেন যে শুধু সরকারকে কিন্তু এককভাবে দায়িত্ব পালন করলেই চলবে না, পাশাপাশি আমরা যারা জনসাধারণ রয়েছি আমাদের ঠিক যতটুকু প্রয়োজন জ্বালানি ঠিক ততটুকুই আমরা সংগ্রহ করব। এক্ষেত্রে আমাদের কৃচ্ছতা সাধন যেমন একটি বিষয়, ঠিক তেমনি আমাদের একটি দায়িত্বশীল আচরণও করতে হবে। শাহরিয়ার ইমন, দীপ্ত সংবাদ, ঢাকা। যাচ্ছি পরের প্রসঙ্গে। ফ্যামিলি কার্ড কিংবা কৃষক কার্ডের মতো প্রকল্পগুলো দেশে মুদ্রাস্ফীতি বাড়াবে না, বরং স্থানীয় অর্থনীতিকে শক্তিশালী ও গতিশীল করবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে প্রধানমন্ত্রী এই কথা বলেন। এছাড়া তিনি আরও বলেন, ফ্যামিলি কার্ড কার্যক্রম মানবিক ও কল্যাণকর রাষ্ট্র রূপান্তরের প্রধান হাতিয়ার বলে বিশ্বাস করে সরকার। বর্তমানে দেশে 95টিরও বেশি সামাজিক নিরাপত্তা কর্মসূচি থাকলেও সেগুলো কাঙ্ক্ষিত দারিদ্র্য কমাতে পারেনি, বরং গত 18 মাসে দারিদ্র্যের সংখ্যা বেড়েছে। ফ্যামিলি কার্ড পরিবারে নারীর মর্যাদা বৃদ্ধি ও ক্ষমতায়ন নিশ্চিত করবে বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আমরা তো টাকা ছাপিয়ে দিচ্ছি না। 37,814টি দারিদ্র্যের হার কাঙ্ক্ষিত রূপে হ্রাস পায়নি, বরং আমরা দেখেছি বিগত 18 মাসে দারিদ্র্যের সংখ্যা বরং বেড়েছে। বিভিন্ন স্ট্যাটিস্টিক্সে যা এসছে। মাননীয় স্পিকার, গত 10ই মার্চ 2026 তারিখে দেশের 13টি উপজেলার 13টি জেলার 3টি সিটি কর্পোরেশন ইউনিয়ন এর 15টি ওয়ার্ডে ফ্যামিলি কার্ড কর্মসূচি চালু করা হয়েছে এবং এর মাধ্যমে প্রাথমিক পর্যায়ে প্রায় 38,000, টু বি প্রিসাইজ 37,814টি নারী প্রধান পরিবারকে ভাতা প্রদান করা হয়েছে। বর্তমান 2025-26 অর্থ বছরে বাকি 3 মাসে আরও 30,000টি পরিবারকে এ কর্মসূচির আওতায় আনা হবে। চুক্তি হোক বা না হোক, আগামী 2 থেকে 3 সপ্তাহের মধ্যে ইরান যুদ্ধ শেষ হবে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই সময়ের মধ্যে ইরান পাল্টা কোনো পদক্ষেপ নিলে পরিস্থিতির পরিবর্তন হতে পারে বলেও ইঙ্গিত দেন তিনি। স্থানীয় সময় বুধবার হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে কথা জানান ডোনাল্ড ট্রাম্প। এছাড়াও যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরান এতটাই বিধ্বস্ত যে দেশটি পুনর্গঠনে অন্তত 15 থেকে 20 বছর সময় লাগবে বলে দাবি করেন ট্রাম্প। এদিকে ইরানের ইস্পাহান প্রদেশের আরেকটি ইস্পাত কারখানায় হামলা চালিয়েছে ইসরায়েল। জবাবে মধ্যপ্রাচ্য সহ উপসাগরীয় অঞ্চলে হামলা চালাচ্ছে তেহরান। কুয়েতের সরকারি সংবাদ সংস্থা জানিয়েছে দেশটির আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় বড় ধরনের অগ্নিকাণ্ড ঘটেছে। পাশাপাশি বুধবার সকালে কাতারের তেলবাহী একটি জাহাজে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার খবর নিশ্চিত করেছে দেশটি। ইরান যুদ্ধে যোগ না দেওয়ায় পশ্চিমা সামরিক জোট নেটো থেকে যুক্তরাষ্ট্রকে সরিয়ে নেওয়ার পরিকল্পনা করছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার ব্রিটিশ সংবাদ মাধ্যম দি টেলিগ্রাফকে দেওয়া সাক্ষাৎকারে তিনি কথা জানান। সাক্ষাৎকারে নেটোকে কাগুজে বাঘ হিসেবে অভিহিত করে ট্রাম্প বলেন, প্রতিরক্ষা চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে সরিয়ে নেওয়ার বিষয়টি এখন পুনর্বিবেচনায় রয়েছে। ইরানের সংঘাত শেষ হওয়ার পর নেটোতে যুক্তরাষ্ট্রের সদস্যপদ নিয়ে যুক্তরাষ্ট্র পুনরায় ভাববে কিনা এমন প্রশ্নের জবাবে ট্রাম্প এসব কথা জানান। মূলত হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়ার জন্য নেটোকে যুদ্ধ জাহাজ পাঠানোর জন্য ট্রাম্প আহ্বান জানালেও তা মিত্র দেশগুলো প্রত্যাখ্যান করার পর ইউরোপকে আর নির্ভরযোগ্য প্রতিরক্ষা অংশীদার হিসেবে বিবেচনা করছে না যুক্তরাষ্ট্র। এই ছিল এখনকার মতো। পরে সংবাদ দেখবেন রাত 11টায়। এছাড়াও আরও তথ্য এবং বিনোদনের নানা খবরাখবর জানতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।